নমস্কার, আমি ডক্টর প্রতিশত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভারতীয় বাজারটা যেভাবে উঠল, অর্থাৎ নিফটি 1% ওপর বৃদ্ধি পেল, সেন্সেক্স 1.2% ওপর বৃদ্ধি পেল, এবং তার কারণ কিন্তু মূলত তিনটে সেক্টর। আজকের অটো দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। যদি খেয়াল করে দেখেন, নিফটি অটোর কথা বলছি, 1% বেশি বৃদ্ধি। নিফটি আইটি আজকের প্রায় 1.7% কাছাকাছি বৃদ্ধি পেল। এছাড়া নিফটি ব্যাংক, এই মূলত তিনটি সেক্টর মিলে তারা কিন্তু আজকের বাজারে যে র্যালিটা হলো তার পেছনে উল্লেখযোগ্য বলা যেতে পারে একটা ভূমিকা রেখেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন গোটা বিশ্ব জুড়ে একটা পরিবর্তন চলছে, একটা আশঙ্কা এবং আতঙ্ক চলছে, তখন আমাদের মনে অবশ্যই এই প্রশ্নটা আসবে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যারা ভারতবর্ষ থেকে মুখ ফিরিয়ে রয়েছেন, তারা ভুল করছেন না তো? তারা অঙ্ক কষতে গিয়ে গন্ডগোল করে ফেলছেন না তো? এমন কিছুতে তারা বিনিয়োগ করছেন না তো যার ফলে তারা বিনিয়োগকারীদের বিনিয়োগটা ডুবিয়ে ফেলতে পারেন? এর আগে যখন আমি বিভিন্ন ধরনের বাবলস নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে টিউলিপ ম্যানিয়া রয়েছে 1840 সালের, রেলওয়ে ম্যানিয়া রয়েছে, এছাড়াও অবশ্যই .com বাবল আপনারা দেখেছেন, 2008-এর সাবপ্রাইম ক্রাইসিস দেখেছেন। এই প্রত্যেকটার পেছনে কোথাও না কোথাও একটা ইউফোরিয়া কাজ করছিল, একটা অন্ধবিশ্বাস কাজ করছিল যে ভালো সময় কন্টিনিউ করতে থাকে, এবং তার ফলস্বরূপ আমরা সেই সেক্টরগুলোতে দারুণ ক্ষতি দেখতে পেয়েছিলাম যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি ইউফোরিয়া ছিল বা উন্মাদনা ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল .com বাবলের সময় নিঃসন্দেহে আপনারা জানেন যে আইটি সেক্টরের অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলো, এবং সেরা কোম্পানিজগুলো তারা মাত্র কয়েক মাসের মধ্যে 80-90% তাদের দরে পতন হয়েছিল। সম্প্রতিকালে আমি যখন এই আশঙ্কা বা আতঙ্কের কথা বলছি, আমি কিন্তু ক্রুড অয়েলের উপর ভিত্তি করে বলছি না, কারণ ক্রুড অয়েল নিয়ে যে ভীতি ছিল সেটা ফেব্রুয়ারি 28 থেকে শুরু হয়েছিল, সেটা যে সম্পূর্ণ উড়ে গেছে এমনটি নয়। আজকের দিনেও ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুড সেটা 2%-এর ওপর উত্থান দেখেছে। ইরান কেবলমাত্র স্ট্রেট অফ হরমুজ সেটা বন্ধ করে দিয়ে ক্ষান্ত হয়েছে এমনটি নয়, তারা এখন অবশ্যই সৌদি আরবকে বিপদে ফেলতে চাইছে। ফলে ইজিপ্টের মাধ্যমে, রেড সির মাধ্যমে যে তেলের পরিবহন হতো সেইটা তারা হুতিদের মাধ্যমে, হুতি অর্থাৎ যে রেবেলসরা রয়েছে তাদের মাধ্যমে তারা সৌদি আরবকে বিপাকে ফেলতে চাইছে, এবং তার ফলে ভারতবর্ষের মতন দেশগুলো যারা বিদেশি তেলের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারা মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে পারেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেইটা অর্থাৎ সেই বিপদ আমরা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছি। নতুন যে ভীতি সেটা কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত যে কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইকোসিস্টেমের অন্তর্গত যে সেক্টরস বা কোম্পানিজগুলো রয়েছে, যার কারণে আপনারা আমেরিকার বিভিন্ন মেজর ইন্ডাইসেস, বিশেষত ন্যাসড্যাক যেটা টেক হেভি, এছাড়া স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার ডাউ জোন্সের যে দুর্দান্ত উত্থান দেখেছেন বিগত কয়েক মাসে, বা এশিয়ার বিভিন্ন মার্কেট, বিশেষত আমাদের বলতে হয় তিনটি দেশের কথা, একটা অবশ্যই জাপান, একটা দক্ষিণ কোরিয়া এবং আরেকটি তাইওয়ান, যে রুদ্ধশ্বাস উত্থান এই তিনটি দেশের বিভিন্ন স্টক, যে স্টক ইন্ডাইসেসগুলো রয়েছে বা সেইগুলোতে যে মারাত্মক উত্থান এসেছে, তার পেছনে নিঃসন্দেহে কাজ করেছে এই এআই ইকোসিস্টেম। এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে, বিগত প্রায় 3 সপ্তাহ ধরে এশীয় বাজারগুলো হাইলি ভোলাটাইল হয়ে গিয়েছে, তাদের হাই বিটা ইন্ডাইস হয়ে গেছে, সেটা আমরা বলতে পারি। তার কারণ ব্রডার মার্কেটের অন্তর্গত যে স্টকসগুলো সেগুলো নয় বাদই দিলাম, কিন্তু বর্তমানে সেই উদাহরণ হিসেবে বলতে হয় যে নিক্কেই 225, আজকের দিনে নিক্কেই 225 সেটা 0.5% পতন দেখেছে। কসপি সৌভাগ্যবশত আজকের বন্ধ ছিল, বিগতকাল সেটা 6.5% বেশি পতন দেখেছিল, এবং তাইওয়ান সেটা আজকের দিনে সেটা প্রায়
ছ শতাংশের কাছাকাছি পতন দেখেছে, ইনফ্যাক্ট 7% কাছাকাছি পতন দেখেছে সাংঘাই, যেটা রিলেটিভলি রেজিলিয়েন্ট মার্কেট হিসাবে ধরা হয়। সেই সাংঘাইও কিন্তু 3%-এর বেশি পতন দেখে ফেলেছে। এবং বুঝতে হবে যে সাংঘাইয়ে যে পতন এসেছে, তার মানে এটা দাঁড়ায় যে চায়নার অন্তর্গত যে এআই ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো রয়েছে বা চিপ ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো রয়েছে, তারাও কিন্তু বিপদে পড়েছে। অলরেডি আপনাদের যখন ডেটা সেন্টার নিয়ে আলোচনা করছিলাম, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইকোসিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, বারবার বলার বা বোঝাবার চেষ্টা করেছি যে দেখুন, একটা এআই ইকোসিস্টেমের মধ্যে ডেটা সেন্টার রয়েছে, কুলিং সিস্টেম রয়েছে, রিনিউয়েবল এনার্জি রয়েছে, সেমিকন্ডাক্টরস রয়েছে, গ্রাফিক প্রসেসিং ইউনিটস রয়েছে এরকম, এবং মেমোরি চিপস, ডেফিনেটলি উন্নত মানের মেমোরি চিপস রয়েছে। এই সমস্ত মিলিয়ে মিশেই কিন্তু এআই ইকোসিস্টেম। এবং কসপিতে যে মারাত্মক উত্থান বা পতন প্রায় প্রত্যেক দিনই হয়ে চলেছে, তার উদাহরণ হিসাবে বলতে গিয়ে আমি বলেছিলাম যে দেখুন, এই যে ইন্ডাইসেসগুলো, এর 50%-এর বেশি ওয়েটেজ হচ্ছে দুটো মেজর কোম্পানি, একটা স্যামসুং, একটা এসকে হাইনিক্স। এবং স্যামসুং এবং এসকে হাইনিক্স যেভাবে সম্পদ তৈরি করে দিয়েছে বা যে উন্মাদনা এই স্টকসগুলোতে দেখা গিয়েছে, যার ফলে চড়া বাজার দরে ট্রেড করছে এই কোম্পানিগুলো, এখন বিশেষজ্ঞরা বা ট্রেডাররা তারা যথেষ্ট চিন্তিত যে এই স্টকসগুলো কোন না কোনো দিন তাদের না বুদবুদ ফেটে যায়, যার ফলে বিনিয়োগকারীরা বিলক্ষণ তারা হয়তো বা তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবং বর্তমানে আমরা যে মুভমেন্ট দেখছি, এই তীব্র গতির আপ এবং ডাউন দেখছি বিভিন্ন স্টকসগুলোতে, বিভিন্ন এশীয় মার্কেটগুলোতে, এটা ভারতবর্ষের জন্যও চিন্তার কারণ তো বটে। কারণ মনে রাখতে হবে যে এইটা একটা গ্লোকালাইজড ওয়ার্ল্ড। এখানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের এমন অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে যে একটি দেশের অর্থনীতি বিপদে পড়লে, সাবস্ট্যান্সিয়াল অর্থনীতি অবশ্যই, তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলোর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এশীয় বাজারের অন্তর্গত যে ইন্ডাইসেসগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো রয়েছে, তারা দারুণভাবে পতনমুখী। এবং এখানেই সেই টুইস্টটা আসছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যে কারণে তারা ভারতবর্ষ ত্যাগ করেছিলেন বা ত্যাগ করে চলছেন বিগত 2 বছর ধরে, সেই টাকাটা নিয়ে গিয়ে কিন্তু তারা বিনিয়োগ করছেন, কিন্তু সেটা আমেরিকার বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেড কোম্পানিতে বলুন বা এশিয়ার এই 3টে মূল দেশ, সেখানে তারা বহু লক্ষ কোটি টাকার বিনিয়োগ করে চলেছেন। এর সঙ্গে যোগ করুন ডেটা সেন্টার। বিশেষজ্ঞরা অলরেডি প্রশ্ন তুলে দিয়েছেন যে যেখানে কেবলমাত্র আমেরিকাতে এক বছরে $750 বিলিয়ন বেশি ডেটা সেন্টারে বিনিয়োগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ম্যাগনিফিসেন্ট 7-এর 4টি কোম্পানি তারা মিলিতভাবে তারা যদি সর্বোচ্চ তারা বিক্রি বাটাও করতে পারে, অর্থাৎ তাদের এআই লেড যে তাদের প্রোডাক্টস রয়েছে, তাহলেও তারা ম্যাক্সিমাম বছরে $75 বিলিয়ন বেশি রোজগার করতে পারবেন না। অর্থাৎ এক বছরে $750 বিলিয়ন এবং প্রত্যেক বছর মোরললেস এর থেকে অন্তত বেশি বিনিয়োগের প্রশ্ন আসছে। কারণ বড় বড় বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিজগুলো যখন এরকম ধরনের উন্মাদনায় মেতে ওঠে, ক্যাপিটাল সাইকেলের খেলাতে তারা ঢুকে পড়ে বা তারা আটকে যায়, তখন কিন্তু ইনভেরিয়েবলি বিনিয়োগকারীরা সতর্ক হতে থাকেন। বিনিয়োগকারীদের জন্য কিন্তু সেটা সিঁদুরে মেঘ বলা চলে, বিপদ বলা চলে। এবং যদি এই লক্ষাধিক কোটি টাকা তারা যে প্রত্যেক বছর বিনিয়োগ করছেন, সেখান থেকে যদি রিটার্নই না পাওয়া যায়, তারা কিসের মোহে এই বিনিয়োগটা করছেন? এইটা একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছেন। কারণ 2008-এ যখন সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল, যখন গার্বেজ বন্ডস সেইগুলোতে বিনিয়োগ করছিলেন বিশ্বের তাবর তাবর ব্যাংক ম্যানেজারগুলো, সেই গার্বেজ বন্ডসগুলো লিটারালি জিরো হয়ে যায় এবং বিনিয়োগকারীদের এই অর্থ বড় বড় ফান্ড ম্যানেজার্স থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক ম্যানেজার্সরা তারা প্র্যাকটিক্যালি ধুলোতেই মিশিয়ে দেন বলা চলে। তারপর সাবপ্রাইম ক্রাইসিস এসেছিল, সেটা আটকানো সম্ভব হয়নি। এরকম ভাবে বিশ্বের সেরা মস্তিষ্করা, তাবর তাবর বিনিয়োগকারীরা, তারা যে আশায় বিনিয়োগ করছেন এই ডেটা সেন্টার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোতে, সেইটা তাদের উপযুক্ত রিটার্ন দিতে পারবে কিনা,
সেটা নিয়েও বিশেষজ্ঞদের মনের মধ্যে দারুণ প্রশ্ন তৈরি হয়েছে। এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যে পরিমাণ টাকা তুলে নিয়ে গিয়ে এইসব এআই লেড কোম্পানিজগুলোতে বিনিয়োগ করেছিলেন, এখন যেভাবে এশীয় মার্কেট শেপ নিচ্ছে, যেভাবে আমেরিকার মার্কেটে সেখানে কোথাও না কোথাও সিঁদুরে মেঘ দেখা চলছে, সেখানে এইটা কি প্রশ্ন জাগছে না যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা হয়তো বা এর মাসুল দিতে বাধ্য হবেন ভারতীয় শেয়ার বাজার ছেড়ে দিয়ে? অথবা এটাও তো সম্ভব হতে পারে, যদি আমরা এটাকে সদার্থকভাবে নিই, যে যখন এশীয় বাজারগুলো যে বিশেষত কোরিয়া, তাইওয়ান এবং জাপানের মার্কেটগুলোতে যখন হেন কারেকশন আসবে, এটা কি সম্ভব নয় যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ভারতবর্ষে ফিরে আসতে বাধ্য হবেন? হ্যাঁ, ঘটনা যে আমরা এআই লেড ডেভেলপমেন্টে পিছিয়ে ছিলাম বিগত বহু বছর ধরে, এবং সেই সুযোগটা পূর্ণমাত্রায় আমরা নিতে পারিনি, এটাও ঘটনা। কিন্তু ভারতবর্ষ এমন কিছু সেক্টরে এমনভাবে উন্নতি করে চলছে, যেটা বিশ্বের সেই কয়েকটি সেক্টর, বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর, দ্রুততম গতিতে তাদের বৃদ্ধি হচ্ছে, এবং অন্তত সেই কয়েকটি সেক্টরে ভারতবর্ষ বিশ্বের যে কোনো ডেভেলপড দেশের থেকে অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। চিন্তাটা এই মুহূর্তে ওভার ডেভেলপমেন্টের চিন্তা, এই মুহূর্তে কিন্তু ওভার ক্যাপাসিটি বিল্ড আপের ক্ষেত্রে। এর আগেও আলোচনা করেছি, আবার মনে করিয়ে দিয়েছি যে ফাইবার অপটিক কেবলস, সেইটা যখন 2001-এর সময় মাটির তলায় পাতা হয়েছিল, তার মাত্র 2% ব্যবহার হয়েছিল, 98% ব্যবহার হয়নি। তারও 7-8 বছর পর পুনরায় এই ফাইবার অপটিক কেবলসগুলো ব্যবহার করা শুরু হয়। কিন্তু ততদিন বিভিন্ন কোম্পানিজের যত খারাপ হবার খারাপ হয়ে গিয়েছিল, অথচ আইটি সেক্টরের অপরিহার্যতা আমরা ডেফিনেটলি সেই সময় থেকেই আমরা বুঝতে পেরেছি। কেবলমাত্র অতি দ্রুততার সঙ্গে লিপিং বিফোর দ্য হর্স, ঘোড়া যাওয়ার আগেই নিজে লাফিয়ে ঘোড়াকে টপকে যাওয়া, সেইটা হয়তো .com বাবলের সময় সবচেয়ে বেশি ক্ষতি করেছিল কোম্পানিগুলোর। এবার ডেটা সেন্টার বা এআই ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই একই প্রবলেম হবে না তো? ভারতবর্ষে আজকের দিনে যদি খেয়াল করে দেখেন, যে কোম্পানিজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, তারা প্রত্যেকে আজকে তাদের স্টকে পতন দেখেছে। যদি বলতে হয় কয়েকটা উদাহরণ, যদি হিতাচি এনার্জির কথা যদি আমরা বলি, সেটা আজকে কিন্তু পতন দেখেছে। এছাড়া অন্যান্য কয়েকটা কোম্পানির মধ্যে জি বার্নো বা টিডি রয়েছে, সোনা বিএলডব্লিউ রয়েছে, তাছাড়া অন্যান্য কোম্পানিজগুলোর মধ্যে আমাদের ব্ল্যাক বক্স রয়েছে, E2E নেটওয়ার্কস রয়েছে, নেটওয়েব টেকনোলজিস রয়েছে, যারা কিন্তু এই এআই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার সঙ্গে যুক্ত, সেই সমস্ত স্টকসগুলোতে আজকের পতন হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইউজুয়ালি এশীয় বাজারগুলো যেদিন ডাউন যাচ্ছে, সেদিন এই ধরনের কোম্পানিজগুলোও কিন্তু ডাউন যাচ্ছে। তার কারণ এশীয় বাজারগুলোকে যারা টেনে নামাচ্ছে, তারা কিন্তু এই এআই ডেভেলপমেন্ট বা এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিজ। সুতরাং তার প্রভাব কিন্তু ভারতবর্ষে যে এআই ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো রয়েছে, তাদের ওপরও প্রভাব পড়ছে। যাক, এবার অন্য একটা খবরে আসি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আর কিছুক্ষণের পরেই তাদের Q1 রেজাল্টস বেরোবে। আজকে নিশ্চয় সকালবেলা আপনারা দেখে নিয়েছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রায় 2.5% উপর উত্থান দেখে ফেলেছিল এক সময়, এবং জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সেটা 3.5% ওপর সেটা উত্থান দেখে ফেলেছিল। জিও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রায় 100% বেশি তাদের প্রফিট বৃদ্ধি করেছে ইয়ার অন ইয়ার। সুতরাং কোথাও না কোথাও বিনিয়োগকারীদের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে এইবার হয়তো তারা তৈরি হয়ে গেছে। বিগত 3 বছর ধরে তাদের ব্যবসাটা তারা গোছাবার চেষ্টা করছিল, এইবার হয়তো তাদের ব্যবসাটা ফুল ফ্লেজেড তারা শুরু করতে পারবে বা শুরু করে দিয়েছে। এর ফলে একটা আশা ছিল বিনিয়োগকারীদের মনের মধ্যে, ট্রেডারদের মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ওপর দেখতে পেয়েছি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কেন উত্থান দেখলাম? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে 2.5% যে উত্থান দেখলো, আপনারা তো বলতেই পারেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম বড় ভার্টিকাল কিন্তু অয়েল টু কেমিক্যালস। বিশেষত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা ক্রুড অয়েল কিনে সেটা শোধন করে সেটা বিশ্বের তাবর দেশকে বিক্রি করে, আমাদের দেশে তো বিক্রি করে বটেই। কিন্তু ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হওয়ার ফলে
অপারেটিং প্রফিট মার্জিন রিলায়েন্সের কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই ভার্টিক্যালটা বিশেষত মারাত্মক দারুণ পারফরমেন্স করবে এমন সম্ভাবনা কম। তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ উঠলো কেন? খেয়াল করে দেখবেন যে রিলায়েন্সের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর, বড় ফ্যাক্টর কাজ করেছে। এক নম্বর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের জিও প্ল্যাটফর্মের আইপিও আনতে চলেছে, যার জন্য তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। ভারতবর্ষের অন্যতম লার্জেস্ট আইপিও হতে চলেছে। দু নম্বর যেটা মেন কারণ, সেটা হচ্ছে যে এই আইপিও যে বাজারে আসছে তার ফলে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার্স অর্থাৎ জিও প্ল্যাটফর্মে, তার মধ্যে মেটা রয়েছে, তার মধ্যে মাইক্রোসফট রয়েছে, অবশ্যই আম্বানি ফ্যামিলি তো রয়েছে, তারা কিন্তু নিজেদের স্টেক বিক্রি করার কথা বলছে না। অর্থাৎ কোথাও না কোথাও তাদের এই বিশ্বাস হয়তো বা রয়েছে যে জিও প্ল্যাটফর্ম তাদের জন্যে আরও প্রফিটেবল হয়ে উঠতে পারে ভবিষ্যতে। এই কারণ, যেরকম এই দুটি কারণ কাজ করছে, আরেকটি মূল কারণ যার ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে আজকে উত্থান আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের যারা মালিক বা প্রমোটার গ্রুপ, তারা তাদের স্টেক বৃদ্ধি করেছে। আগে 50% ছিল, এখন 50.48% হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও যখনই কোনো প্রমোটার, এটা কিন্তু ভারতবর্ষে একটা অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে, যখনই কোনো কোম্পানির প্রমোটার নিজেদের কোম্পানির শেয়ার কিনতে থাকেন, তখন সাধারণ বিনিয়োগকারীদের এটা মনে হয় যে প্রমোটাররা নিজেদেরই যখন শেয়ার কিনছেন, তার মানে হয় শেয়ারটি আন্ডার ভ্যালুড, নতুবা এই কোম্পানিটা ভবিষ্যতে আরও বেশি প্রফিটেবল হবে বলেই প্রমোটাররা তারা স্টেক কিনছেন। এবং মামুলি পরিমাণ শেয়ার্স কেনা হয়নি, 0.48%, সেটাও কিন্তু বহু হাজার কোটি টাকার গল্প। সেটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রমোটাররা সেই পরিমাণ শেয়ার্স কিনেছেন। এবং এই যখনই দেখবেন যে কোনো প্রমোটার গ্রুপ যখন তারা নিজেদের হাতে থাকা শেয়ার বাজারে বিক্রি করে দেন, তখন কিন্তু বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান। বিনিয়োগকারীরা মনে করেন যে যতখানি ওঠা সম্ভব ছিল একটা কোম্পানির শেয়ারের পক্ষে, ততখানি উঠে গেছে। সেই জন্য প্রমোটাররা তাদের প্রফিট বুকিং করে নিচ্ছেন, অথবা কোম্পানিতে ভবিষ্যতে হয়তো দুর্বলতা আসলেও আসতে পারে, এই ভীতি থেকে প্রমোটাররা শেয়ার বিক্রি করছেন। ফলে প্রমোটাররা যখন নিজেদের স্টেক বৃদ্ধি করেন, সেটা একটা কোম্পানির জন্য ইউজুয়ালি পজিটিভ হয়। প্রমোটাররা যখন নিজের কোম্পানির স্টেক সেল করেন, তখন ইউজুয়ালি সেটা মিন করেন যে বিনিয়োগকারীরা সেটা ভালোভাবে নেবেন না। যাই হোক, আজকে এখানে শেষ করব। এইটুকুনি আমরা বলতে পারি যে বাজার, বিশেষ করে যদি ভারতীয় শেয়ার বাজারের কথা বলেন, বাজার কিন্তু অপেক্ষা করছে। এই মুহূর্তে 23,300 নিফটি ক্রস করেছে, কিন্তু 24,330 ক্রস করেছে, কিন্তু সেই যে 24,500 শক্ত গাঁট হয়ে রয়েছে, সেইটা কি ভাঙতে পারবে? এবং যতদিন না নিফটি 24,500 ওপর সিগনিফিকেন্টলি ট্রেড করবে, কয়েকদিন ধরে ট্রেড করবে, ততদিন কিন্তু আমাদের ওই 22,800 থেকে 24,500 গন্ডি ভেঙে বেরোবার ক্ষমতা হয়তো বা থাকবে না। 24,500 যেদিন কনভিনসিংলি ক্রস করে বন্ধ হবে, কয়েকদিন তার ওপর ট্রেড করবে, তখন বাজার বুঝে নেবে যে হয়তো এখন 24,500ই লোয়ার বেস হিসাবে কাজ করতে চলেছে। এটা গেল একটা ব্যাপার। দু নম্বর, আজকের বহু কোম্পানির স্টক তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এর মধ্যে রয়েছে ফেডারেল ব্যাংক, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, সোনা বিএলডব্লিউ, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস, আদানি গ্রিন এনার্জি। এবং কেন বলুন তো এখানে উত্থান হলো? তার কারণ এর মধ্যে এছাড়া আরও বেশ কয়েকটা কোম্পানি তারা আজকের ডেজ হাই তারা ছুঁয়েছিল। এর মধ্যে রয়েছে অবশ্যই এর মধ্যে বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, তার মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে ফেডারেল ব্যাংক রয়েছে, সেটা 6.5% ওপর উত্থান। এবং ভারত সরকার তারা বিগত দুদিন আগে তারা ঘোষণা করেছিলেন বিশেষ প্যাকেজের কথা, প্রায় মোটামুটি 2,19,000 কোটি টাকা তারা বিনিয়োগ করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে ভারতবর্ষের সেমিকন্ডাক্টর সেক্টরস, এবং সেকেন্ড বেনিফিশিয়ারি হিসেবে নাম উঠে এসেছে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। এবং মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা কোম্পানিজ তারা এক্সিস্টিং যে মোবাইল ম্যানুফ্যাকচারার্স রয়েছে তাদেরকে ভালো কম্পিটিশন দিলেও দিতে পারে, কারণ সরকার কিন্তু প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম তারা জারি রাখছেন 2031 মানে 30-31 ফিসকাল ইয়ার অবধি কিন্তু এই প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম চালু থাকবে। তার ফলে একদিকে সেমিকন্ডাক্টরস, অন্যদিকে মোবাইল ম্যানুফ্যাকচারিং, আরেকদিকে ইউরিয়া, এবং এর ফলে অ্যাগ্রো কেমিক্যালস তারা উৎসাহ পাচ্ছে।
এর ফলে বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানিজ তাদের উৎসাহ পাওয়ার কথা এবং বিশেষ করে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিজ তাদেরও দারুণ বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটুকুনি বলা যেতে পারে। যাক, আজকে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের অ্যাসেট বা কোনো ধরনের শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।